ছেলে আমার পড়া বইয়ের পাতায় লিখে রেখেছিল, মা, তুমি আমার প্রিয় গল্পের নায়িকা, আমার জীবনের প্রেমিকা। সন্ধ্যায় উপন্যাস পড়ছিলাম। ছেলে এসে বলল, মা, কি পড়ছ? আমি বইটা দেখালাম। সে বলল, আমিও পড়ব। পরের দিন বইটা খুলতে গিয়ে দেখি পাতার কিনারায় ছোট ছোট লেখা। মা সুন্দর, মায়ের হাসি মধুর, আমি মাকে ভালোবাসি। আমি হাসলাম, ভাবলাম ছেলে মানুষই। কিন্তু আরও পাতা উল্টাতে গিয়ে দেখি, মা, তুমি আমার স্বপ্নের রানী, তোমাকে বিয়ে করতে চাই। আমি চমকে উঠলাম। ছেলেকে ডেকে জিজ্ঞেস করলাম, এগুলো কি লিখেছিস? সে লজ্জা পেয়ে বলল, মা, আমি আর লুকিয়ে রাখতে পারছি না। তুমি আমার প্রিয় গল্পের নায়িকা, আমার জীবনের প্রেমিকা। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে পেতে চাই। বিয়ে করো আমাকে। বইয়ের পাতা আমার হাতে কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মেহেরুন্নেসা খান। আমার বয়স 34 বছর। আমার স্বামীর নাম রাশেদুল হাসান খান, বয়স 37 বছর। আমাদের 2 সন্তান রিয়াদ আর তানিয়া। রিয়াদ 17 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটা ঘটল গত মাসে। রিয়াদ সকাল থেকেই কেমন অদ্ভুত আচরণ করছিল। আমি যখন রান্নাঘরে কাজ করছি সে এসে দাঁড়িয়ে থাকে আমার পিছনে। আমি ঘুরে তাকালে সে চোখ নামিয়ে নেয়। রাতে খাবার টেবিলে বসে খেতে খেতে চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে। স্বামী অফিস থেকে ফিরে এলে সে নিজের রুমে চলে যায়। একদিন সন্ধ্যায় আমি বসে একটা প্রেমের উপন্যাস পড়ছিলাম। গল্পটা ছিল এক যুবতী আর তার প্রেমিকের। হঠাৎ রিয়াদ এসে দাঁড়াল আমার পাশে। মা, কি পড়ছ? আমি বইটা দেখালাম। প্রেমের গল্প। সে বলল, আমিও পড়ব। আমি বললাম, তোর বয়স হয়নি এসব পড়ার। সে হেসে বলল, আমার বয়স তো আর ছোট না মা। বইটা নিয়ে গেল। পরের দিন সকালে বইটা খুলতে গিয়ে দেখি পাতার কিনারায় ছোট ছোট হাতের লেখা। প্রথমে দেখি মা সুন্দর, মায়ের হাসি মধুর, আমি মাকে ভালোবাসি। আমি হাসলাম, ভাবলাম ছেলে মানুষের ভালোবাসা। কিন্তু আরও পাতা উল্টাতে গিয়ে চমকে গেলাম। লেখা আছে, মা, তুমি আমার স্বপ্নের রানী, তোমার চোখে আমি পাগল, তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার বউ বানাতে চাই। আমার হাত কাঁপতে লাগল। এসব কি লিখেছে ছেলে? আমি রিয়াদকে ডাকলাম। সে এর লজ্জা পেয়ে। আমি বইটা দেখিয়ে বললাম, এগুলো কি লিখেছিস? সে চোখ নামিয়ে বলল, মা, আমি আর লুকিয়ে রাখতে পারছি না। তুমি আমার প্রিয় গল্পের নায়িকা, আমার জীবনের প্রেমিকা। আমি তোমাকে ভালোবাসি শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবে। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। বিয়ে করো আমাকে। আমি হতভম্ব হয়ে গেলাম। বইয়ের পাতা আমার হাতে কাঁপছিল। আমি বললাম, রিয়াদ, তুই কি বলছিস? আমি তোর মা। সে বলল, আমি জানি মা। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তোমার রূপে আমি মুগ্ধ। তোমার হাসিতে আমার হৃদয় নাচে। রাতে ঘুমাতে পারি না তোমার কথা ভেবে। আমি বললাম, এসব কি বলছিস? এটা পাপ। সে বলল, আমার কাছে এটা পাপ না মা। এটা ভালোবাসা। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমি চাই তুমি আমার হও। শুধু আমার। তার কথা শুনে আমার মাথা ঘুরছিল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, রিয়াদ, তুই যা বলছিস সেটা অসম্ভব। আমি তোর মা। আমার স্বামী আছে, তোর বাবা আছে। তানিয়া আছে। আমাদের পরিবার আছে। সে বলল, আমি সব ছেড়ে ছুড়ে দিতে পারি মা। শুধু তুমি আমার পাশে থাকো। আমি তোমাকে রানীর মতো রাখব। তোমার সব চাহিদা পূরণ করব। তুমি শুধু আমাকে হ্যাঁ বলো। আমি রেগে গিয়ে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? এসব বাজে কথা বন্ধ কর। তোর বাবা জানলে কি হবে? তানিয়া জানলে কি ভাববে? রিয়াদ বলল, আমি তাদের কথা ভাবি না মা। আমি শুধু তোমার কথা ভাবি। তুমি আমার জীবন। তুমি আমার শ্বাস। তুমি ছাড়া আমি মরে যাব। আমি অবাক হয়ে দেখলাম তার চোখে পানি এসে গেছে। সে সত্যিই কাঁদছে। আমি বুঝতে পারলাম না কি করব। কি বলবো? আমার নিজের ছেলে আমাকে এভাবে ভালোবাসে? এটা তো স্বাভাবিক না। হঠাৎ দরজায় টোকা পড়ল।
তানিয়ার আওয়াজ, আপু কোথায়? আমি আর রিয়াদ দুজনেই চমকে গেলাম। আমি তাড়াতাড়ি বইটা বন্ধ করে রাখলাম। রিয়াদ চোখ মুছে নিল। তানিয়া এসে বলল, আপু আমাকে অঙ্ক করে দাও না। আমি বললাম, আচ্ছা এখনই আসছি। রিয়াদকে বললাম, তুই নিজের রুমে যা। আমরা পরে এই বিষয়ে কথা বলব। রিয়াদ চলে গেল। আমি তানিয়াকে অঙ্ক করিয়ে দিলাম, কিন্তু মন কোথাও ছিল না। ভাবছিলাম রিয়াদের কথা। কি করব? কাকে বলবো? স্বামীকে বলবো? কিন্তু বললে তো পুরো পরিবার নষ্ট হয়ে যাবে। রাতে খাবার টেবিলে বসে সবাই চুপচাপ খাচ্ছিল। স্বামী বলল, রিয়াদ তুই কেন এত চুপচাপ থাকিস আজকাল? রিয়াদ বলল, কিছু না বাবা। পড়াশোনার চিন্তা। স্বামী বলল, চিন্তা করিস না, ভালো রেজাল্ট করিস। খাবার শেষে সবাই নিজ নিজ রুমে চলে গেল। আমি রান্নাঘরে বাসন মাজছিলাম। হঠাৎ রিয়াদ এল পিছন থেকে। আমাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি সরে গিয়ে বললাম, তুই কি করছিস? সে বলল, মা আমি তোমাকে ছুতে চাই। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস, এসব ভুলে যা। সে বলল, আমি পারব না মা। তোমাকে দেখলেই আমার মন অস্থির হয়ে যায়। আমি তোমাকে চাই। আমি রেগে গিয়ে বললাম, আমি তোর মা, তুই আমার ছেলে, এটা ভুলে যা। সে বলল, আমি ভুলতে পারছি না মা। তোমার কাছেই আমার মুক্তি, তুমি আমাকে তোমার হতে দাও। আমি বললাম, তুই নিজের রুমে যা, আর এসব কথা বলিস না। সে বলল, মা একবার আমার কথা শোনো। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, এটা কোনো খেলা না। আমি বললাম, তুই যা বলছিস সেটা ভুল। এটা ভালোবাসা না, এটা একটা রোগ। তুই ডাক্তার দেখা। সে বলল, আমি কোনো রোগী না মা, আমি একজন স্বাভাবিক পুরুষ, আর তুমি একজন সুন্দরী নারী। আমি তোমাকে চাই। হঠাৎ তানিয়া এল। আপু তুমি এখনো রান্নাঘরে কেন? আমি বললাম, আসছি তানিয়া। রিয়াদ চলে গেল নিজের রুমে। আমি তানিয়াকে শুইয়ে দিয়ে নিজেও বিছানায় গেলাম। স্বামী জিজ্ঞেস করল, তুমি কেমন চিন্তিত লাগছ? আমি বললাম, কিছু না, একটু মাথা ধরছে। সে বলল, ওষুধ খাও। আমি বললাম, হ্যাঁ খাব, কিন্তু ঘুম আসছিল না। ভাবছিলাম রিয়াদের কথা। হঠাৎ দরজায় হালকা টোকা। আমি উঠে গিয়ে দেখি রিয়াদ দাঁড়িয়ে। আমি বললাম, কি চাই? সে বলল, মা একটু কথা বলতে পারি? আমি বাইরে এলাম। রিয়াদ বলল, মা আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমার এই ভালোবাসা কি এত ভুল? আমি বললাম, হ্যাঁ এটা ভুল। তুই আমার ছেলে, আমি তোর মা। সে বলল, কিন্তু তুমি তো আমার মায়ের আগে একজন নারী, তোমার নিজের চাহিদা আছে। তুমি কি সুখী বাবার সাথে? আমি বললাম, এসব কথা বলিস না। সে বলল, আমি দেখি মা, তুমি খুশি নও। বাবা তোমাকে সময় দেয় না, তোমার যত্ন নেয় না। আমি তোমাকে অনেক ভালোবাসা দিতে পারি, অনেক যত্ন নিতে পারি। আমি বললাম, রিয়াদ তুই এসব ভেবে মন খারাপ করিস না। তোর বয়স হয়েছে, তোর বিয়ে দিতে হবে। তুই একটা ভালো মেয়ে দেখ। সে বলল, আমি কোনো মেয়েকে চাই না মা, আমি চাই তোমাকে, শুধু তোমাকে। তোমার মতো সুন্দর, তোমার মতো ভালো কোনো মেয়ে নেই। আমি রেগে গিয়ে বললাম, তুই যা বলছিস সেটা অসম্ভব। আমি কখনো তোর স্ত্রী হতে পারব না। তুই এসব ভুলে যা। সে আমার হাত ধরল। আমি সরিয়ে নিলাম। সে বলল, মা শুধু একবার আমাকে সুযোগ দাও। আমি তোমাকে দেখাব আমি কতটা ভালোবাসি। আমি বললাম, না, আমি তোর মা, এটাই শেষ কথা। সে কাঁদতে শুরু করল। বলল, মা তাহলে আমি মরে যাব। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি বললাম, তুই এসব পাগলামি বন্ধ কর, নিজের রুমে যা। পরের দিন সকালে উঠে দেখি রিয়াদ নেই। তার রুমে গিয়ে দেখি বিছানা ঠিক আছে, মানে সে রাতে ঘুমায়নি। আমি চিন্তিত হয়ে গেলাম। স্বামীকে বললাম, রিয়াদ কোথায়? সে বলল, হয়তো কলেজে গেছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত রিয়াদ ফেরেনি। আমি আরও চিন্তিত হয়ে গেলাম। রাতে স্বামী বলল, রিয়াদের বন্ধুদের ফোন কর, হয়তো কোথাও গেছে। আমি রিয়াদের ক্লাসমেটদের ফোন করলাম, কেউ জানে না। একজন বলল, সে আজ কলেজেও আসেনি। আমি খুব চিন্তিত হয়ে গেলাম। কোথায় গেল ছেলেটা?
রাতে হঠাৎ রিয়াদের ফোন এল। আমি তাড়াতাড়ি রিসিভ করলাম। মা, আমি বলল। কোথায় আছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আমি বন্ধুর বাসায় আছি। কিন্তু আমি ঘরে আসব না যতক্ষণ না তুমি আমার কথা শোনো। আমি বললাম, তুই বাড়ি আয়, আমরা কথা বলবো। সে বলল, না মা, তুমি আগে বলো তুমি আমাকে বিয়ে করবে কিনা। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস, বাড়ি আয় তাড়াতাড়ি। সে বলল, আমি আসব না মা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে চাও না। আমি চলে যাচ্ছি, হয়তো আর কখনো ফিরে আসব না। লাইন কেটে গেল। আমি আতঙ্কিত হয়ে গেলাম। স্বামীকে সব বললাম। সে শুনে রেগে আগুন। বলল, ছেলেটা পাগল হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম ওকে বেশি স্বাধীনতা দিও না। আমি কাঁদতে শুরু করলাম। বললাম, এখন কি করব? সে কোথায় গেল? স্বামী বলল, পুলিশে খবর দিতে হবে। আমি বললাম, না, ওকে আগে খুঁজে দেখি, পুলিশে গেলে সবাই জানবে। পরের দিন আমি রিয়াদের সব বন্ধুর বাসায় গেলাম। কেউ জানে না সে কোথায়। তানিয়া জিজ্ঞেস করল, ভাইয়া কোথায় মা? আমি বললাম, বন্ধুর বাসায় গেছে, কয়দিন পরে আসবে। 3 দিন পর রিয়াদ ফিরে এল। খুব চুপচাপ, কারো সাথে কথা বলছে না, খাওয়া দাওয়াও ঠিক নেই। আমি জিজ্ঞেস করলাম, কোথা ছিলি? সে বলল, বন্ধুর বাসায়। স্বামী রিয়াদের সাথে কড়া কথা বলল। বলল, আবার এমন করলে বাড়ি থেকে বের করে দেব। রিয়াদ কিছু বলল না, চুপচাপ নিজের রুমে চলে গেল। রাতে আমি রিয়াদের রুমে গেলাম। সে বিছানায় শুয়েছিল। আমি বললাম, কি হয়েছে? সে বলল, কিছু না মা, আমি বুঝে গেছি তুমি আমার হবে না। আমি আর তোমাকে বিরক্ত করব না। আমি বললাম, তুই ভাল ছেলে, এসব ভুলে গিয়ে পড়াশোনায় মন দে, তোর ভবিষ্যৎ নিয়ে ভাব। সে বলল, হ্যাঁ মা, আমি চেষ্টা করব। তারপর কয়েকদিন রিয়াদ স্বাভাবিক ছিল, পড়াশোনা করত, বন্ধুদের সাথে আড্ডা দিত। আমিও স্বস্তি পেলাম, ভাবলাম ছেলে ঠিক হয়ে গেছে। কিন্তু একদিন সন্ধ্যায় আমি বাজার থেকে ফিরে দেখি রিয়াদ আমার রুমে বসে আছে, আমার ড্রেসিং টেবিলের আয়নার সামনে। আমি বললাম, এখানে কি করছিস? সে বলল, মা, আমি তোমার ব্যবহার করা জিনিসগুলো দেখছিলাম, তোমার ক্রিম, পারফিউম, চুড়ি, আমার খুব ভাল লাগে। আমি বললাম, তুই নিজের রুমে যা। কিন্তু আমি বুঝতে পারলাম রিয়াদ আসলে ঠিক হয়নি। সে এখনও আমাকে নিয়ে অদ্ভুত চিন্তাভাবনা করছে, কিন্তু প্রকাশ করছে না। একদিন রাতে স্বামী অফিসের কাজে ঢাকায় গেছে। তানিয়া বান্ধবীর বাসায় থাকার প্রোগ্রাম। বাসায় শুধু আমি আর রিয়াদ। রাতে খাবার পর আমি টিভি দেখছিলাম। রিয়াদ এসে আমার পাশে বসল। আমি অস্বস্তি বোধ করলাম কিন্তু কিছু বললাম না। সে বলল, মা, আজ আমরা দুজনেই একা। আমি বললাম, হ্যাঁ। তুই নিজের রুমে গিয়ে পড় তাহলে। সে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, কি কথা? সে বলল, মা, আমি জানি তুমি আমাকে চাও না, কিন্তু আমি একটা প্রস্তাব দিতে চাই। আমি বললাম, কি প্রস্তাব? সে বলল, মা, তুমি আমাকে 1 রাত দাও, শুধু 1 রাত। তারপর আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, আমি তোমাকে ভুলে যাব। আমি হতভম্ব হয়ে গেলাম। বললাম, তুই কি বলছিস? তুই আমার ছেলে। সে বলল, আমি জানি মা, কিন্তু আমি তোমাকে এভাবে চাই, শুধু একবার। তারপর আমি চলে যাব এই বাড়ি থেকে। আমি রেগে গিয়ে বললাম, তুই পাগল হয়ে গেছিস, নিজের রুমে যা। সে বলল, মা, প্লিজ, শুধু একবার, আমি তোমার কাছে এটাই চাই। আমি উঠে নিজের রুমে যেতে চাইলাম। রিয়াদ আমার হাত ধরল। আমি সরিয়ে নিলাম। বললাম, ছাড় আমাকে, তুই নিজের রুমে যা। কিন্তু রিয়াদ আমাকে ছাড়ল না। সে বলল, মা, আমি তোমাকে ছাড়তে পারব না, আমি তোমাকে চাই। আমি জোরে চিৎকার করলাম, ছাড় আমাকে, তুই কি করছিস? হঠাৎ রিয়াদ আমাকে ছেড়ে দিল। সে কাঁদতে শুরু করল। বলল, মা, আমি জানি আমি পাপ করছি, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না, আমি তোমাকে ভালোবাসি। আমি দেখলাম রিয়াদ সত্যিই কাঁদছে। তার অবস্থা দেখে আমার মায়া হল। আমি বললাম, রিয়াদ, তুই আমার ছেলে, আমি তোর মা, এটা ভুলে যা।
সে বলল, মা আমি চেষ্টা করেছি, কিন্তু পারছি না। তোমাকে দেখলেই আমার পাগল হয়ে যেতে ইচ্ছে করে। তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। আমি বুঝতে পারলাম রিয়াদের মানসিক সমস্যা হয়েছে। এটা স্বাভাবিক নয়। আমি বললাম, রিয়াদ, তোর ডাক্তার দেখানো দরকার। তুই অসুস্থ। সে বলল, আমি অসুস্থ না মা। আমি ভালোবাসি তোমাকে। আমি বললাম, এটা ভালোবাসা না। এটা একটা রোগ। তুই চিকিৎসা নে। রিয়াদ আমার পায়ের কাছে বসে পড়ল। বলল, মা আমাকে মাফ করে দাও। আমি জানি আমি ভুল করছি। কিন্তু আমি কিছু করতে পারছি না। তুমি আমার রক্তে মিশে গেছ। আমি তার মাথায় হাত দিলাম। বললাম, রিয়াদ, তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি মা হিসেবে। তুই একটা ভালো মেয়ে বিয়ে কর। সুখী হও। সে বলল, আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারব না মা। আমার হৃদয়ে শুধু তুমি আছো। আমি বললাম, তুই চেষ্টা কর। আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখব। রিয়াদ উঠে দাঁড়াল। বলল, মা আমি প্রমিস করছি আমি আর তোমাকে বিরক্ত করব না। কিন্তু তুমিও প্রমিস করো তুমি আমাকে ঘৃণা করবে না। আমি বললাম, আমি তোকে ঘৃণা করি না। তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি। কিন্তু তোর এই অনুভূতি ভুল। এটা ভুলে যা। সে বলল, আমি চেষ্টা করব মা। তারপর সে নিজের রুমে চলে গেল। পরের দিন থেকে রিয়াদ আসলেই আমাকে এড়িয়ে চলতে লাগল। আমার সাথে কথা বলত না। খাবার টেবিলে চুপচাপ খেয়ে উঠে যেত। আমি বুঝতে পারলাম সে সত্যিই চেষ্টা করছে। কিন্তু আমি দেখতে পেলাম রিয়াদ দিন দিন শুকিয়ে যাচ্ছে। ওর মুখে হাসি নেই। সবসময় বিষণ্ণ থাকে। পড়াশোনায়ও মন নেই। একদিন তানিয়া বলল, মা ভাইয়ার কি হয়েছে? সে কেন এত চুপচাপ থাকে? আমি বললাম, কিছু না। পড়াশোনার চাপ। স্বামীও খেয়াল করল। বলল, রিয়াদের কি হয়েছে? সে কেন কথা বলে না? আমি বললাম, হয়তো কোনো টেনশন আছে। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু রিয়াদ ঠিক হচ্ছিল না। বরং আরও খারাপ হচ্ছিল। একদিন আমি দেখলাম সে কলেজেও যাচ্ছে না। শুধু রুমে বসে থাকে। আমি তার রুমে গেলাম। বললাম, কেন কলেজে যাচ্ছিস না? সে বলল, মন চায় না মা। আমি বললাম, কেন মন চায় না? সে বলল, মা আমি তোমাকে দেখলে কষ্ট হয়। আবার না দেখলেও কষ্ট হয়। আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমি দেখলাম রিয়াদের অবস্থা সত্যিই খারাপ। তার চোখের নিচে কালি। মুখ শুকিয়ে গেছে। আমি বললাম, রিয়াদ, তোর ডাক্তার দেখানো দরকার। সে বলল, আমার ডাক্তার লাগবে না মা। আমার শুধু তুমি লাগবে। কিন্তু তুমি আমার হতে পারবে না। তাই আমি এভাবেই থাকব। আমি বুঝতে পারলাম রিয়াদের সমস্যা আরও গভীর। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমি স্বামীকে সব বললাম। স্বামী রেগে গেল। বলল, ছেলেটা পাগল হয়ে গেছে। আমি ওকে ডাক্তার দেখাব। আমি বললাম, হ্যাঁ, ডাক্তার দেখানো দরকার। স্বামী রিয়াদকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল, ছেলেটার অবসেসিভ লাভ ডিসঅর্ডার হয়েছে। এটা একটা মানসিক রোগ। চিকিৎসা আছে। ডাক্তার ওষুধ দিল। বলল, নিয়মিত ওষুধ খেতে হবে। আর কাউন্সেলিং করাতে হবে। ধীরে ধীরে ভালো হয়ে যাবে। রিয়াদ ওষুধ খেতে শুরু করল। সপ্তাহে 2 দিন ডাক্তারের কাছে যেত। ধীরে ধীরে তার অবস্থা ভালো হতে লাগল। একদিন সে আমার কাছে এল। বলল, মা আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি যা করেছি সেটা খুবই ভুল ছিল। আমি বুঝতে পেরেছি আমার মানসিক সমস্যা ছিল। আমি বললাম, তুই ভালো হয়ে গেছিস এটাই আমার জন্য যথেষ্ট। তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি। সে বলল, মা আমি এখন স্বাভাবিক হয়ে গেছি। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি। আগের মতো অদ্ভুত লাগে না। আমি খুশি হলাম। বললাম, এভাবেই থাক। তোর ভবিষ্যৎ নিয়ে ভাব। আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখব। রিয়াদ হাসল। বলল, হ্যাঁ মা। আমি এখন বিয়ে করতে চাই। একটা ভালো মেয়ে দেখো। তারপর রিয়াদ আগের মতোই হয়ে গেল। কলেজে যেত। বন্ধুদের সাথে আড্ডা দিত। পড়াশোনা করত। আমিও স্বস্তি পেলাম। কয়েক মাস পরে আমি রিয়াদের জন্য একটা ভালো মেয়ে দেখলাম। মেয়েটার নাম সুমি। খুব ভালো পরিবারের মেয়ে। রিয়াদ মেয়েটাকে পছন্দ করল।
তাদের বিয়ে হল। রিয়াদ খুব খুশি। সুমিও ভালো মেয়ে। আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আমি শাশুড়ি হিসেবে খুব ভালো বউ পেয়েছি। এখন রিয়াদ সুমিকে নিয়ে খুব সুখে আছে। তারা আলাদা বাড়িতে থাকে। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। রিয়াদ এখন আমাকে স্বাভাবিক মায়ের মতোই দেখে। আগের মতো কোনো অদ্ভুত আচরণ নেই। আমি বুঝতে পেরেছি সেটা আসলে একটা মানসিক রোগ ছিল। চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়ে গেছে। এখন আমাদের পরিবার আগের মতোই সুখী। তানিয়াও বড় হয়েছে। সে এখন 12 থেকে 16 বছর হয়েছে। পড়াশোনায় খুব ভালো। আমি তার জন্য একটা ভালো ছেলে দেখতে শুরু করেছি। স্বামী এখনও আগের মতোই আছে। অফিসের কাজে ব্যস্ত থাকে। কিন্তু পরিবারের প্রতি দায়িত্ব পালন করে। এই ঘটনার পর আমি বুঝেছি যে মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো বয়সে যে কারো মানসিক সমস্যা হতে পারে। সময়মতো চিকিৎসা নিলে সব ঠিক হয়ে যায়। রিয়াদের ঘটনা আমাকে শিখিয়েছে যে পরিবারে কোনো সমস্যা হলে লুকিয়ে না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমি যদি আগেই রিয়াদকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম তাহলে এত কষ্ট পেত না। এখন আমাদের পরিবার সবাই মিলে খুব সুখে আছি। রিয়াদ আর সুমির একটা ছোট মেয়েও হয়েছে। আমি দাদিমা হয়েছি। খুব খুশি লাগে। কখনো কখনো আমি ভাবি যে জীবনে কত রকম সমস্যা আসে। কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আমি রিয়াদকে ঘৃণা করিনি, বরং তাকে সাহায্য করেছি। আজ রিয়াদ যখন তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসে, আমি খুব খুশি হই। সে এখন একজন দায়িত্বশীল বাবা আর স্বামী। তার চোখে আগের মতো কোনো অদ্ভুত ভাব নেই। সে আমাকে মা হিসেবে সম্মান করে। সুমিও খুব ভালো মেয়ে। সে রিয়াদকে খুব ভালোবাসে। তারা দুজনে মিলে একটা সুন্দর সংসার গড়েছে। আমি তাদের দেখে খুব গর্ব অনুভব করি। এই ঘটনা আমার জীবনে একটা বড় শিক্ষা দিয়ে গেছে। সেটা হচ্ছে যে পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো সমস্যা হলে তা লুকিয়ে না রেখে খোলামেলা আলোচনা করতে হয়। আর প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের সাহায্য নিতে হয়। আমি এখন আমার বান্ধবীদের বলি যে তাদের সন্তানদের কোনো অদ্ভুত আচরণ দেখলে যেন ডাক্তারের পরামর্শ নেয়। মানসিক স্বাস্থ্যের সমস্যা লজ্জার কিছু নেই। এটা চিকিৎসা করা যায়। রিয়াদের এই অভিজ্ঞতা আমাদের পুরো পরিবারকে আরও কাছাকাছি এনেছে। আমরা এখন একে অপরের সাথে আরও খোলামেলা কথা বলি। কোনো সমস্যা হলে একসাথে সমাধান করার চেষ্টা করি। আমি মনে করি যে এই ঘটনার মধ্য দিয়ে আমাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়েছে। আমরা বুঝেছি যে ভালোবাসা আর ধৈর্যের শক্তি কত বেশি। আজকে রিয়াদ যখন আমাকে মা বলে ডাকে, তখন আমার মনে হয় যে আমি সত্যিকারের একজন মা। আমি আমার সন্তানকে তার কঠিন সময়ে সাহায্য করতে পেরেছি। এটাই একজন মায়ের সবচেয়ে বড় পুরস্কার। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই যে জীবনে যত বড় সমস্যাই আসুক, ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের শুধু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। রিয়াদের গল্প আমাদের শেখায় যে মানসিক স্বাস্থ্যের সমস্যা কোনো লজ্জার বিষয় নয়। এটা শরীরের অন্য রোগের মতোই একটা রোগ যার চিকিৎসা আছে। সময়মতো চিকিৎসা নিলে সম্পূর্ণ সুস্থ হওয়া যায়। আমি আশা করি আমার এই অভিজ্ঞতা অন্যদের কাজে আসবে। যারা এমন সমস্যার সম্মুখীন হবেন তারা যেন ভয় না পেয়ে সাহসের সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করেন। আমার গল্প এখানেই শেষ। আমি আশা করি আপনারা আমার অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারবেন। জীবনে যত বাধা বিপত্তি আসুক, আমাদের হাল ছাড়া উচিত নয়। ভালোবাসা আর ধৈর্যের জোরে সব কিছু জয় করা যায়। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু।
আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।